পেন্ডেমিকের এই সময়টা স্পোর্টস ইন্ডাস্ট্রির অবস্থা কি হবে এবং পেন্ডেমিকের পরে এটার আসলে প্রভাব কি থাকবে সেটি নিয়ে আসলে একটু গুরুত্বপূর্ণ ধারণা সবাইকে দিতে চাই। ধরা হয় যে গ্লোবালি স্পোর্টস ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ হচ্ছে 700 বিলিয়নের কাছাকাছি, অর্থাৎ প্রায় 700 বিলিয়ন। অর্থাৎ এখানকার সংশ্লিষ্ট সবাই মিলে আসলে $700 বিলিয়ন মার্কেট সাইজ এখানে আছে। এবং ইউরোপিয়ান ক্লাব থেকে শুরু করে সমস্ত স্পোর্টস ইন্ডাস্ট্রি মূলত চারটা জায়গা থেকে তাদের রেভিনিউ জেনারেট করে। একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে অবশ্যই তার হচ্ছে দর্শক, 2 নম্বর হচ্ছে তার স্পন্সরশিপ, 3 নম্বর হচ্ছে মার্চেন্টাইজ সেল, আর একটা হচ্ছে তার ব্রডকাস্ট রাইট। পেন্ডেমিকের এই পরিস্থিতির মধ্যে কিন্তু দর্শকরা সেভাবে মাঠে যাচ্ছেন না, অর্থাৎ দর্শক শূন্য গ্যালারিতে খেলা হচ্ছে। তার মানে হচ্ছে ক্লাবগুলো তাদের হোম ম্যাচের টিকিট সেল করে যে পরিমাণ অর্থ উপার্জন করতো সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম মার্চেন্টেজ সেলিং এর উপর কিন্তু একটা বিরাট নেতিবাচক প্রভাব পড়বে। আপনাদের নিশ্চয়ই মনে আছে রিয়াল মাদ্রিদ যখন গ্যারেথ বেলকে রিক্রুট করলো, ওই সময় কিন্তু শুধুমাত্র গ্যারেথ বেলের জার্সি সেল করেই কিন্তু তার সাইনিং মানির বেশি অর্থ তারা উপার্জন করে ফেলেছিল। এখনকার বাস্তবতায় কিন্তু এইটা একটু হলেও কমে আসবে, কারণ মানুষ কিন্তু লাক্সারি প্রোডাক্ট যেটা আছে সেটা কেনার ক্ষেত্রে একটু মিতব্যয়ী হবে। আরেকটা হচ্ছে স্পন্সরশিপ রাইটস। এইটা আসলে যেই মূল্যে সেল হতো সেটা কিন্তু এখনকার বাস্তবতায় সেই অর্থে সেল হবে না। আপনি জানেন যে গ্লোবালি সমস্ত কোম্পানিগুলো কিন্তু স্ট্রাগল করছে, তারা আসলে মার্কেটিং বাজেট কাট ডাউন করবে এবং সেটার একটা প্রভাব ডেফিনেটলি স্পোর্টসের উপর পড়বে। আরেকটা হচ্ছে ব্রডকাস্ট রাইট সেল। এটাও কিন্তু মার্কেটিং এর সঙ্গে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিশেষ করে কোম্পানিগুলো যদি সেই অর্থে মার্কেটিং বাজেট না রাখে সেক্ষেত্রে কিন্তু ব্রডকাস্টাররা চাইলেও বড় অঙ্ক দিয়ে আসলে রাইটস কিনতে পারবে না। তার মানে এইখানেও কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে যারা এটার ওভারঅল অর্গানাইজিং এ থাকে। এখন এই পরিস্থিতি থেকে আসলে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হচ্ছে এটার যারা স্টেক হোল্ডার্স আছে, লাইক হচ্ছে স্পোর্টসম্যান, অ্যাথলিট, খেলোয়াড়, এরা, ক্লাব কর্তৃপক্ষ, স্পন্সর্স, ব্রডকাস্টার্স, দর্শক, সবাইকে কিন্তু সবার জায়গা থেকে আসলে খেলাধুলাকে বাঁচিয়ে রাখার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। আপনারা যদি একটু খেয়াল করেন যে করোনা পরিস্থিতি সেভাবে উত্তরণ না হওয়ার পরও কিন্তু ইতালিয়ান সরকার ডিক্লেয়ার করেছিল যে তারা সিরিয়া স্টার্ট করতে চায়, জার্মানি স্টার্ট করে দিয়েছিল। এরপর হচ্ছে আমরা দেখলাম যে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেল, ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়ে গেল। এর একটা বড় রিজনই হচ্ছে স্প্যানিশ লিগ শুরু হয়ে গেল। এর একটা বড় রিজনই হচ্ছে তারা জানে যে তাদের ইকোনমিতে ফুটবলের একটা বড় কন্ট্রিবিউশন আছে এবং কোনো কারণে যদি একটা সিজন অফ হয়ে যায় ওভারঅল ইন্ডাস্ট্রির উপর এটার একটা মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। সে কারণে যে কোনো মূল্যে তারা চেয়েছে খেলাটা মাঠে ফিরুক এবং তারা কিন্তু সাকসেসফুলি রান করছে। ডেফিনেটলি দর্শকরা যেহেতু মাঠে যাচ্ছে না, তার মানে হচ্ছে টিকিট ফি দেখে কিন্তু সেই অর্থে কোনো উপার্জনই হচ্ছে না। ব্রডকাস্টারদের সঙ্গে যে ডিল ছিল সেটাও কিন্তু কমে আসবে। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি চিন্তা করি স্পন্সরশিপ মার্কেটটা নেক্সট ইয়ারে কি হবে, সেটাও কিন্তু আরেকটু ছোট হয়ে আসবে। এখন এখানে স্টেক হোল্ডাররা যদি সবাই সবার জায়গা থেকে ছাড় দেন, আমরা যদি একেবারে বার্সেলোনার কথা ধরি, বার্সেলোনার ফুটবলারদের কিন্তু মান্থলি যে স্যালারি সেটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে অলমোস্ট 30%, এবং একই এক্সাম্পল সমস্ত ক্লাবগুলো কিন্তু ফলো করেছে। সেখানকার ফুটবলাররা কিন্তু এই বিষয়টা মেনে নিয়েছে, কারণ তারা জানে ক্লাবকে যদি সার্ভাইভ করতে হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফুটবলারদেরকে একটা জায়গায় গিয়ে তাদের এই ছাড়টা দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম ক্লাবগুলো তাদের নিজেদের ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টের জন্য যেই পরিমাণ অর্থ ব্যয় করে সেই টাকাটা কিন্তু কমিয়ে এনেছে। অর্থাৎ ক্লাবের তাদের ক্লাব মেনটেন করার জন্য যে পরিমাণ লোকবল ছিল, প্রচুর লোক তাদেরকে ছাঁটাই করতে হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে স্যালারি কমিয়ে দেওয়া হয়েছে এবং এভাবে তারা চেষ্টা করছে যে একটা সার্ভাইভাল মডেল দাঁড় করানোর জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, যে ধরনের গ্লোবাল স্পোর্টস ইভেন্টগুলো আসলে এই প্যান্ডেমিকের কারণে পিছিয়ে দেওয়া হলো সেগুলোর ফেট কি হবে। লাইক আমরা জানি যে টোকিও অলিম্পিক সেটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে 1 বছর। T20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আনসার্টিনিটি আছে। এশিয়া কাপ ক্রিকেট যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। এতে করে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে
এই টুর্নামেন্টগুলো বা এই ইভেন্টগুলো অর্গানাইজ করার জন্য হোম কান্ট্রি যারা আসলে হোস্ট কান্ট্রি তারা কিন্তু লম্বা সময় প্রিপারেশন, স্পেশালি আমরা যদি টোকিও অলিম্পিকের কথা চিন্তা করি, তারা কিন্তু অলমোস্ট 8-10 বছর আগে থেকে প্রিপারেশন নিয়েছে। এখন একেবারে লাস্ট স্টেজে গিয়ে তাদের কিন্তু একেবারে প্রিপারেশনগুলো স্টপ করে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যে এই যে 1 বছর পিছিয়ে দেওয়া হলো, এতে করে কিন্তু তার ব্যয়ভার বেড়ে যাবে, প্রকারান্তে তার ইনকামের জায়গায় সেটা কিন্তু কিছুটা হলেও কমে আসবে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই গ্লোবাল ইভেন্টের জন্য অ্যাথলিটদের যে ধরনের একটা প্রিপারেশন ছিল, এই গত 4 মাসে কিন্তু অ্যাথলিটদের প্রিপারেশনটা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে। কেউ কেউ হয়তো তাদের ফিটনেস ঠিক রাখার জন্য তাদের কাজগুলো করেছে, কিন্তু একটা মানসিক প্রেশার কিন্তু তাদের মধ্যে তৈরি হয়েছে, মেন্টাল আনস্টেবিলিটি বলতে যেটা বোঝায় সেই বিষয়টা। সুতরাং আবার যদি পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয় এবং ক্যাম্প শুরু হয়, এরপর যখন আবার অ্যাথলিটরা ট্র্যাকে ফিরবে অথবা মাঠে ফিরবে, তারা কিন্তু চাইলেও তাদের সেরা নৈপুণ্য আসলে কতটা দেখাতে পারবে এটা নিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক থেকেই যাচ্ছে। এখন গ্লোবালি সবাই তাদের ইকোসিস্টেমটাকে ঠিক রাখার জন্য কিন্তু চেষ্টা করছে। বাংলাদেশের জন্য আসলে ব্যাপারটা কেমন হবে এটা নিয়ে কিন্তু একটু প্রশ্ন মার্ক থেকে যাচ্ছে। স্পেশালি আমার মনে হয়েছে যে একেবারে সুপ্রিম বডি এক্সেপ্ট ক্রিকেট, অন্যান্য বডির আসলে কোনো রূপরেখা আছে কিনা, তারা কোনো পরিকল্পনা করেছে কিনা সেটা কিন্তু কখনো মনে হয়নি। ফুটবল ফেডারেশনের কথা যদি ধরেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল, যেটা আসলে কম্পেয়ার টু ইউরোপিয়ান লিগ অনেক দেরিতে শুরু হয়, যেখানে ইউরোপিয়ান লিগগুলো বন্ধ করার মতো সিদ্ধান্ত বা চিন্তা ভাবনা কখনোই করেনি সংশ্লিষ্ট দেশের আসলে অভিভাবক সংস্থা, তখন কিন্তু বাংলাদেশের ফুটবল হুট করে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত না হলে এটা নিয়ে কিন্তু অনেক ধরনের বক্তব্য শোনা যায়। কোনো বড় ক্লাব খেলতে আগ্রহী হয়নি, একটা বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছিল যেহেতু বিদেশি ফুটবলাররা এখন দেশের বাইরে চলে গেছে, সেক্ষেত্রে দেশি ফুটবলারদের নিয়েই খেলা হোক, এইটা নিয়ে কোনো ক্লাব আপত্তি দেখিয়েছে এবং যে কারণে কিন্তু শেষ পর্যন্ত এই লিগটি বাতিল করে দেওয়া হয়েছে। এবং বাতিল করার এই সিদ্ধান্তটা কিন্তু আলটিমেটলি বলবো যে বাংলাদেশের ফুটবলকে অনেকাংশে পিছিয়ে দিয়েছে। নাম্বার 1 হচ্ছে যে আপনার ফুটবলারদের মাঠে ফেরানোর একটা সুযোগ ছিল, সেটা কিন্তু আপনারা সুযোগটা গ্রহণ করলেন না। এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে ফুটবলাররা, তাদের মতামতকেও আপনি গুরুত্ব দিলেন না যে ওরা আসলে কি চায়, কারণ তাদের রুটি রুজি। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আসলে এটার যারা স্টেক হোল্ডার আছে, ফুটবল ফেডারেশন কথা বলি, পেশাদার লিগ কমিটির কথা বলি, ক্লাবগুলোর কথা বলি, প্রত্যেকটা অ্যাথলিটের কিন্তু একটা লাইফ শেল আছে, সে কত বছর খেলবে এটা কিন্তু অলমোস্ট ফিক্স করা। আপনি তার লাইফ থেকে গুরুত্বপূর্ণ একটা বছর আসলে কেড়ে নিলেন। তার মানে হচ্ছে একটা ফুটবলারের লাইফ শেল যদি আমি ধরে নিই যে 15 ইয়ার্স, 20 বছর বয়সে তার খেলাটা শুরু করেছে এবং 35 বছর বয়সে সে রিটায়ারমেন্টে যাবে। এই সময়ের মধ্যে কিন্তু তার ইনজুরি কনসার্ন আসবে, পারফরমেন্সের ইস্যুজ আসবে, ফ্যামিলিজ ইস্যু আসবে, এতে করে হয়তো 2-3 বছর হয়তো বা কেউ মিস করে যাবেন। সঙ্গে এই পেন্ডামিকের সময় আপনি তার আরো 1টি বছর কেড়ে নিলেন। তার মানে হচ্ছে এই 4 বছর কিন্তু তার জীবন থেকে হারিয়ে গেল এবং এটার একটা ইম্প্যাক্ট ফাইন্যান্সিয়ালি এবং সোশিয়ালি এই ফুটবলের উপর বা অ্যাথলিটের উপর পড়বে। আমি জানি না যে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট শেষ পর্যন্ত আসলে মাঠে গড়াবে কিনা, যদি না গড়ায় সেক্ষেত্রে কিন্তু ক্রিকেটারদের জন্য এই বাস্তবতা সেম থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে যারাই হচ্ছে এই ধরনের ইভেন্টগুলো অর্গানাইজিং এর নেপথ্যে কাজ করেন, সবাইকে চিন্তা করতে হবে একটা জিনিস চাইলেই কিন্তু আপনি স্টপ করে দিতে পারেন, বাট স্টপ করার ইম্প্যাক্ট কি হবে সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কারণ এটা কিন্তু ব্র্যান্ডের উপর একটা মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। কারণ একটা ব্র্যান্ড কিন্তু বিল্ড আপ হয় স্লোলি, গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে কিন্তু এটা তৈরি হয়। আপনি যখন ধাপ করে একটা সিজন ব্রেক দিয়ে দিবেন, তখন কিন্তু ওই পুরো প্রসেসটা, অর্থাৎ আগের 2-3 বছর আপনি যেই জিনিসটা দাঁড় করিয়েছেন সেটা কিন্তু শেষ, আপনাকে আবার নতুন করে স্টার্ট করতে হবে। সো এই জিনিসটাও মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে যে এই এটা বলা হচ্ছে যে নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। আপনি কিন্তু জানেন না যে এই পরিস্থিতিটা কখন স্বাভাবিক হবে। বিষয়টা এরকমও হতে পারে যে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েই আপনাকে চলতে হবে। এটা ধরে নিয়েই কিন্তু হচ্ছে উন্নত দেশগুলো এবং যারা আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই অনেকটা এগিয়ে আছে, তারা কিন্তু তাদের রূপরেখাগুলো তৈরি করেছে এবং সেভাবেই কিন্তু তাদের কাজকর্মগুলো চলছে। হোয়াইরাস আমরা ওয়েট করছি যে কখন সিচুয়েশন
স্টেবল হবে, বাট স্টেবল কবে হবে এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। এখন আপনি যদি মনে করেন যে স্টেবল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, হোনোজ এটার জন্য হয়তো আগামী 2-3 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। এখন 2-3 বছর পর্যন্ত আপনার সমস্ত কর্মকাণ্ড আপনি স্টপ করে রাখবেন কিনা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখন আপনার মনে হতে পারে না 2-3 বছর কেন, আমি আরো কিছুটা সময় দেখতে চাই। ইয়েস, কিছুটা সময় আপনি দেখতে চান, কিন্তু কত সময় দেখতে চান, কয় মাস দেখতে চান, কত দিন আপনি দেখতে চান, সেটা কিন্তু আপনাকে এখনই চিন্তা করতে হবে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে ইয়েস আমি সেপ্টেম্বর পর্যন্ত দেখবো, এরপর হোয়াট এভার দ্য সিচুয়েশন আমি মাঠে নামবো, তাহলে আপনার প্ল্যান এখন থেকেই করতে হবে। আর আপনি যদি সেপ্টেম্বরে গিয়ে বুঝেন যে পরিস্থিতি আসলে আপনার অনুকূলে না, তখন কিন্তু আপনি চাইলেই পুরো অ্যাক্টিভিটিস আরও পিছিয়ে দিতে পারেন, কিন্তু আপনার একটা প্ল্যান থাকতে হবে। কিন্তু আপনি যদি কোনো প্ল্যান না করে আপনি যদি মনে করেন যে পরিস্থিতি স্টেবল হওয়ার পর তারপর প্ল্যান করবেন, সেক্ষেত্রে হয়তোবা সময়টা অনেক দীর্ঘ হয়ে যাবে। তখন ওভারঅল বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে মন্দের ভালো একটা দিক আছে, সেটা হচ্ছে যে গ্লোবালি ক্লাবগুলো স্ট্রাগল করবে, যেহেতু তারা একেবারে প্রফেশনালি তাদের ইনকাম জেনারেটের ফ্যাক্টরগুলো ফিক্স করা। তারা তাদের দর্শকদের কাছ থেকে টাকা পায়, তারা স্পন্সরশিপ রাইট সেল করে টাকা পায়, তারা মার্চেন্ডাইজ সেল করে টাকা পায়, তারা ব্রডকাস্ট রাইট সেল করে টাকা পায়। বাংলাদেশের ক্লাবগুলোর জন্য কিন্তু এগুলো কোনো কিছুই নেই। অর্থাৎ এগুলো কোনো কিছুর উপরই অবশ্য বাংলাদেশের ক্লাবগুলো আসলে ডিপেন্ড করে না। তারা কিন্তু পুরোপুরি ডোনেশন নির্ভর। এখন কিন্তু একটা লেভেল প্লেইং গ্রাউন্ড হয়ে যাবে সমস্ত দেশের সমস্ত ক্লাবের জন্য। ক্লাবগুলো যদি মনে করে, বাংলাদেশের ক্লাব যদি মনে করে আমি একটা নতুন শুরু করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ হতে পারে। আমি বলবো যে ঠিক আছে, রেভিনিউ জেনারেশনের জন্য যেই যেই স্কিমগুলো গ্লোবালি ক্লাবগুলো প্র্যাকটিস করে, আমি এই প্র্যাকটিসগুলো বাংলাদেশে করতে চাই। ছোট করে স্টার্ট করবো, গ্র্যাজুয়ালি এটাকে আস্তে আস্তে ইমপ্রুভ করবো। এবং সেটা যদি করে, সেক্ষেত্রে কিন্তু রেভিনিউ জেনারেশনের একটা বড় জায়গা একটা সার্টেন সময় পর তৈরি হয়ে যাবে। এবং পুরোপুরি ডোনারদের উপর নির্ভর করে যেভাবে ক্লাব চালানোর একেবারে দীর্ঘদিনের মানসিকতা বাংলাদেশের ক্লাবগুলোর, সেটা কিন্তু থাকবে না। তাতে করে ক্লাব পেশাদারি হবে, এবং ক্লাব যদি পেশাদারি হয় তখন কিন্তু আসলে ক্লাব চলবে পেশাদারিভাবে, এবং তখন প্লেয়ার্সদের পেমেন্ট নিয়ে চিন্তা করতে হবে না, ক্যাম্প চালানোর প্রফেশনালি চালানো নিয়ে টেনশন করতে হবে না, এবং প্রকারান্তে ওভারঅল বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রি উপকৃত হবে। আই হোপ এই বিষয়গুলো যারা কনসার্ন অথরিটি আছেন তারা সবাই চিন্তা করবেন এবং বাংলাদেশের স্পোর্টস এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবেন। সবাইকে ধন্যবাদ।